প্রিয়াঙ্কার বানানো পকোড়া খাওয়ার পরেই প্রিয়াঙ্কা তার মা কুসুম দেবীকে কষ্ট পেতে দেখে একেবারে বুঝে উঠতে পারে না সে কি করবে। প্রিয়াঙ্কা এটাও বুঝতে পারে না তার মা হঠাৎ করে এরকম আচরণ কেন করছে। কি হয়েছে মা, তুমি এমন করছো কেন? আমাকে বলো তোমার কেমন লাগছে, কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, বলো। ঝাল ঝাল, খুব ঝাল, আমার শরীর খারাপ লাগছে। তুই কেন এরকম করলি আমার সঙ্গে প্রিয়াঙ্কা? তুই নিজের মায়ের কষ্টটাও বুঝলি না? বিয়ের পরে এই প্রথমবার তো শ্বশুর বাড়িতে এলাম, আর আজকে তুই আমার সঙ্গে এরকম করলি শুধুমাত্র আমি বিয়ের আগে তোকে কয়েকদিন পকোড়া খেতে দেইনি বলে? আমি তো পকোড়ায় ঝাল দিইনি, আমি তো নিজেই কখনো ঝাল দিয়ে পকোড়া খাই না। কি বলছো তুমি এসব? আমি আজ পর্যন্ত কখনো ঝাল দিয়ে পকোড়া খেয়েছি? কই দেখি। এই বলে নিজের বানানো পকোড়ার মধ্যে থেকে প্রিয়াঙ্কা একটা পকোড়া মুখে তুলে নেয়। সেই পকোড়াটা মুখে নিতেই প্রিয়াঙ্কার কান থেকেও ধোঁয়া বেরোতে থাকে। এত ঝাল পকোড়া আমি তো বানাইনি, আমি তো লঙ্কার গুঁড়ো দিইনি, সব মশলা তো আমি দেখে দেখেই মিশিয়েছি। এরকম কিভাবে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না মা। এদিকে প্রিয়াঙ্কা কিছু বুঝতে পারে না তার বানানো পকোড়া এত ঝাল হলো কিভাবে, আর অন্যদিকে তার মা কুসুম দেবী ঝালে একইভাবে কষ্ট পেতে থাকে। শীতকাল এলেই প্রিয়াঙ্কার চালচলন, খাওয়া দাওয়া সবকিছুতেই আমূল পরিবর্তন আসে। চালচলনে পরিবর্তন আসে বলতে সে চালচলন একেবারে কমিয়ে দেয়। সে একান্ত বাধ্য না হলে কিছুতেই লেপের ভেতর থেকে বাইরে বেরোতে চায় না, আর খাওয়া দাওয়ার মধ্যে সারাদিন সে শুধু গরম গরম পকোড়া খেতেই ভালোবাসে। তার এই ব্যবহারে তার বাবা মা প্রচন্ড পরিমাণে বিরক্ত। এই শীতের মধ্যেই মাত্র ৩-৪ দিন পরেই প্রিয়াঙ্কার বিয়ে। তার মা কুসুম দেবী ঠিক করে এই কয়েকদিনের মধ্যে সে তার মেয়েকে পকোড়া খেতে দেবে না। কিন্তু প্রিয়াঙ্কার ঘরে গিয়ে সে দেখে প্রিয়াঙ্কা তখনও 1 প্লেট ভর্তি পকোড়া নিয়ে বসে আছে। তোর কি কোনো লজ্জা নেই? তুই জানিস না আর 4 দিন পরে তোর বিয়ে? এভাবে প্রত্যেকদিন এই পকোড়াগুলো খেয়ে যদি তোর শরীর খারাপ করে তখন কি হবে বলতো? এত বছর ধরে একইভাবে পকোড়া খেয়ে এসেছি, এতদিন তো শরীর খারাপ হলো না, আর আজকে বিয়ের আগের দিন আমার শরীর খারাপ করবে? শুধু শুধু বিরক্ত না করে আমাকে পকোড়া খেতে দাও। তুই যদি এভাবে প্রত্যেকদিন পকোড়া খেতে থাকিস তাহলে কাল থেকে বাড়িতে গ্যাস, সবজি, তেল সব নিয়ে আসা বন্ধ করে দেব। ঘরে কিছু না থাকলে তো আর এসব হাবিজাবি জিনিস তুই বানাতে পারবি না। ঘরে জিনিসপত্র না আনলে রান্না কিভাবে করবে? আর এই বাড়িতে যে এত আত্মীয় স্বজন, তাদেরকে কিভাবে খাওয়াবে তুমি? দরকার হলে আমরা হোম ডেলিভারি করে খাবার খাবো। তুই যদি নিজে থেকে পকোড়া খাওয়া বন্ধ না করিস তাহলে এরকমই করতে হবে। তারপর দেখি তুই কি করে এত পকোড়া বানাতে পারিস। এই বলে কুসুম দেবী সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা বুঝতে পারে এই কয়েকদিন তার আর পকোড়া খাওয়া হবে না, কারণ তার মা যেটা বলে সেটাই করে। ঠিক আছে, খাবো না এই কয়েকদিন, তারপর তুমি শ্বশুরবাড়িতে চলে যাব। ওখানে তো আমাকে পকোড়া খেতে বারণ করার মতো কেউ থাকবে না। তখন আমি নিজের ইচ্ছে মতো রান্না করব আর নিজের ইচ্ছে মতো পকোড়া খাবো। এই ভেবে প্রিয়াঙ্কা মনে মনে খুবই খুশি হতে থাকে। দেখতে দেখতে 3-4 দিন কেটে যায়। দুই বাড়ি থেকে ঠিক করা দিনেই প্রিয়াঙ্কার সঙ্গে অনিমেষের বিয়ে হয়। প্রিয়াঙ্কা তার বাপের বাড়ির সকলকে বিদায় জানিয়ে নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে প্রথম দিন কেউ তাকে রান্নাঘরে যেতে দেয় না। সে অনেকবার চাইলেও কিছুতেই তার শ্বশুর বাড়ির লোকজন নতুন বৌমাকে 1 কাপ চা বানাতে দিতেও রাজি হয় না। এভাবে সেই দিনটা কাটে। পরের দিন সকালবেলা প্রিয়াঙ্কা তার স্বামীকে বাজারে যেতে বলে কিছু জিনিস কিনে আনার জন্য। আর হ্যাঁ, বাজার থেকে একটু ফুলকপিও নিয়ে এসো প্লিজ। আমি আজকে বাড়ির সবার জন্য ফুলকপির পকোড়া বানাবো। অনেকদিন হয়ে গেল ফুলকপির পকোড়া খাইনি, প্লিজ মনে করে নিয়ে এসো। নতুন বৌমা, তুমি প্রথমবার শ্বশুর বাড়িতে রান্না করছো আর এসব তেলে ভাজা বানাবে? একদম না, মিষ্টি কিছু বানাবে, বুঝলে? নতুন বউরা প্রথমবার রান্না করলে তাদেরকে মিষ্টি খাবারই বানাতে হয়। কিন্তু আমি তো মিষ্টি কিছু বানাতে পারি না, কিন্তু আমি পকোড়া অনেক ভালো বানাতে পারি। আর এই শীতকালে গরম গরম মুচমুচে পকোড়া খাওয়ার যে কি মজা তা তো সবাই জানে। হ্যাঁ, সে তো সবাই জানি, কিন্তু আমাদের বাড়িতে আমরা পকোড়া টকোড়া অত খাই না। বুঝতেই তো পারছো, বয়স হচ্ছে, এইসব তেলে ভাজে বেশি খাওয়া তো শরীরের জন্য ভালো নয়। আপনার বয়স হচ্ছে, আমার তো বয়স হয়নি, তাহলে আমাকে পকোড়া বানাতে না দেওয়ার কি আছে? আমি তো বানাবোই আর খাবো। মিষ্টি কিছু বানিয়ে ফেলো, বুঝলে? আমি তোমার হাতের তৈরি মিষ্টি খাবার খাওয়ার জন্য অপেক্ষা করব। বেশি দেরি করো না, অবেলায় মিষ্টি কিছু খাবার খাওয়া আবার ভালো নয়।
এই বলে মায়াদেবী সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা কিছুতেই বুঝে উঠতে পারে না এবার সে কি করে পকোড়া খাবে। শীতে পকোড়া ছাড়া সে একদিনও থাকতে পারে না। বিয়ের আগে তার মা তাকে প্রায় 3-4 দিন পকোড়া না খাইয়ে রেখেছে, আর এখন শ্বশুর বাড়িতে এসেও 2 দিন হবার পরও সে পকোড়ার একটা টুকরো মুখে দিতে পারেনি। এসবই ভাবতে ভাবতে প্রিয়াঙ্কার মাথায় একটা বুদ্ধি আসে। সে চুপচাপ রান্নাঘরে চলে যায়। সেখানে গিয়ে বাড়িতে যা সবজি আছে তাই দিয়ে প্রাণ ভরে পকোড়া বানাতে শুরু করে। কিছুক্ষণ পরে সে চা এবং পকোড়া নিয়ে এসে তার স্বামী এবং শাশুড়ি মায়ের হাতে দেয়। মা যে তোমাকে বলেছিল মিষ্টি কিছু রান্না করতে, তাহলে তুমি পকোড়া বানালে কেন? এইভাবে বড়দের কথা না শোনা কি ভালো দেখাই? এটা তুমি মোটেই ঠিক করলে না। কে বলেছে আমি মায়ের কথা শুনিনি? মা তো বলেছিল মিষ্টি কিছু বানাতে, আমি তো সেটাই বানিয়েছি। চা কি ঝাল হয়? এই চায়ে আমি একটু বেশি করে মিষ্টি দিয়েছি। আর এই শীতকালে চায়ের সঙ্গে পকোড়া না খেলে মজা হয়, সেই কারণেই তো মায়ের কথা মতো মিষ্টির সঙ্গে আমার পছন্দ মতো পকোড়াও বানিয়ে নিয়ে এসেছি। দেখেছো মা, তোমার বৌমার কত বুদ্ধি। ও কিন্তু তোমার কথা অমান্য করেনি, ও মিষ্টি কিছু একটা বানিয়েছে। তবে ও তোমার পছন্দের খেয়াল রাখার সাথে সাথে ও নিজের পছন্দের জিনিসটাও বানিয়েছে। এই মেয়েটা সাংঘাতিক চালাক। নিজের পছন্দ মতো কাজ করার জন্য কি সুন্দর বুদ্ধি বের করেছে। একে এত সোজা ভাবে নিলে হবে না। এই মেয়েকে শক্ত হাতে ধরতে হবে, তা না হলে সংসারটা উচ্ছন্নে যাবে একেবারে। মাকে বলো না অনিমেষ, মায়ের তো বয়স হচ্ছে, মায়ের তো কোলেস্টেরল অনেক হাই। মা একটু আগেই আমাকে বলেছেন, তাই তো আমি মাকে পকোড়া খেতে একটু জোর করছি না। দেখো। প্রিয়াঙ্কার কথা শুনে তার শাশুড়ি মা বিরক্ত বোধ করে, কিন্তু এত সুস্বাদু পকোড়া দেখে অনিমেষ খুবই আনন্দ পায়। সে খুশি খুশি প্রিয়াঙ্কার কাছ থেকে চা এবং পকোড়াটা নিয়ে নেয়। প্রিয়াঙ্কা এত সুন্দর পকোড়া বানিয়েছিল যে প্রিয়াঙ্কার থেকে বেশি পকোড়া অনিমেষই খেয়ে ফেলে। এই ঘটনায় প্রিয়াঙ্কা ভীষণ রেগে যায়, কারণ সব থেকে বেশি পকোড়া না খাওয়া পর্যন্ত তার কখনোই শান্তি হয় না। সে রাগ করে আবার পকোড়া বানাতে চলে যায়। এভাবে সেই দিনটা কোনো রকমে কাটে। দেখতে দেখতে বেশ অনেক দিনই কেটে যায়। প্রিয়াঙ্কা প্রত্যেক দিনই রান্নাঘরে গেলেই অনেক অনেক পকোড়া বানিয়ে নিজের ঘরে নিয়ে চলে যায়। কাউকে সেখান থেকে সে একটাও পকোড়া দিতে চায় না। যেদিন থেকে তুমি এই বাড়িতে এসেছো সেদিন থেকে আমি তোমাকে পকোড়া ছাড়া আর অন্য কিছু বানাতে দেখতে পেলাম না। এত পকোড়া কে খায়? আমি খাই, আমার পকোড়া খেতে ভালো লাগে। আমি গোটা শীতকালে শুধু পকোড়া খেয়েই কাটিয়ে দেব। এর আগে আমি তো পকোড়া ছাড়া কিছুই খেতাম না। এখানে এসে তবু একটু আধটু তো খাবার খাচ্ছি। আমাদের বাড়িতে এরকম অনাথ সৃষ্টি চলবে না। প্রত্যেকদিন কত করে তেল আর গ্যাস নষ্ট হচ্ছে শুধুমাত্র তোমার পকোড়া বানানোর জন্য। তার কি কোনো ধারণা আছে তোমার? আমার স্বামী রোজগার করে সংসারে টাকা দিচ্ছে, আর আমি একটু নিজের ইচ্ছা মতো পকোড়া খেতে পারবো না? আর একটু আধটু পকোড়া বানালে কতই বা গ্যাস পড়ে বলুন তো, আর কতই বা তেল নষ্ট হয়। একটু আধটু পকোড়া তুমি বানাও, প্রত্যেকদিন 4 থেকে 5 বার পকোড়া বানাচ্ছ, আর সব পকোড়া ডুবো তেলে রান্না করছো। এরপরেও তোমার মনে হয় তেল নষ্ট হয় না, গ্যাস নষ্ট হয় না? আপনিও তাহলে ভোরবেলা 7টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত টিভি দেখাটা একটু বন্ধ করুন। 14 ঘন্টা টিভি চালিয়ে রাখলে কারেন্টের বিলও অনেক আসে। আপনি যখন আমার ভাগের খরচের দিকটা দেখছেন, তাহলে তো আমাকেও আপনার ভাগেরটা দেখতেই হবে, তাই না? এই বলে রাগ দেখিয়ে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। মালাদেবী প্রিয়াঙ্কার ওই ঔদ্ধত্যপূর্ণ কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে। সে কিছুতেই বুঝে উঠতে পারে না সে তার বৌমাকে কিভাবে জব্দ করবে আর কিভাবে তার পকোড়া খাওয়া বন্ধ করবে। অনিমেষ বাড়িতে আসলেই প্রিয়াঙ্কার সঙ্গে তার দেখা হওয়ার আগেই মালাদেবী অনিমেষকে সবকিছু জানিয়ে দেয়। সে তার ছেলেকে বলে কিভাবে তার টিভি দেখা নিয়ে তার বৌমা তাকে খোঁটা দিয়েছে। সমস্ত কথা শুনে অনিমেষ প্রচন্ড রেগে যায়। সেই সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কার কাছে গিয়ে নানান রকমের প্রশ্ন করতে থাকে। আমি শীতকালে একটু বেশি পকোড়া খাই, তারপরে সারা বছর তো আর এত পকোড়া আমার খেতে ইচ্ছা করে না। এই 3-4 মাস একটু পকোড়া খাবো, তার জন্য যদি প্রত্যেকদিন কথা শুনতে হয়, তাহলে উনি যে বছরে 365 দিন 14 ঘন্টা করে টিভি দেখবেন, তার কথা আমি বলবো না কেন? মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমি যা রোজগার করি তাতে মায়েরও 1% অধিকার আছে। সুতরাং তুমি আমার মাকে আর কোনোদিনও ভুল হয়ে কথা বলবে না। তাহলে তোমার মাকে বলো যেন আমার পকোড়া খাওয়া নিয়ে আমাকে খোঁটা দিতে না আসে। এই জিনিসটা ছাড়া আমি একদমই থাকতে পারবো না। মা কেন কিছু বলবে? আমি তোমাকে বারণ করছি, তুমি এইভাবে প্রত্যেকদিন পকোড়া বানিয়ে শুধু শুধু জিনিস নষ্ট করবে না। আমি এত কষ্ট করে টাকা রোজগার করি এইভাবে টাকাগুলো তেলে পোড়ানোর জন্য নয়। প্রিয়াঙ্কা অনেকবার বোঝানোর চেষ্টা করলেও অনিমেষ তার কোনো কথাই শোনে না। অনিমেষ তার মাকে প্রচন্ড ভালোবাসে। তার মায়ের কোনো রকমের অপমানই সে মেনে নিতে পারে না। অনিমেষের এই কথা শোনার পর প্রিয়াঙ্কা প্রচন্ড দুঃখ পায়। প্রিয়াঙ্কা প্রত্যেকদিন বাড়ির বাইরে বেরিয়ে একটু আধটু পকোড়া খেয়ে বাড়ি চলে আসে, কিন্তু রাগ করে সে আর কখনো তার শ্বশুর বাড়িতে একটাও পকোড়া বানায় না।
দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। এরই মধ্যে একদিন প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে তার মা আসে। বাবা, এখানে এসে তোকে পকোড়ার প্লেট ছাড়া বসে থাকতে দেখে ভীষণ ভালো লাগছে। এখনো তো শীতকাল যেতে অনেক বাকি, তুই কি পকোড়া খাওয়া ছেড়ে দিলি? হ্যাঁ মা, ছেড়ে দিয়েছি। তোমরা তো কেউ পছন্দ করো না আমি পকোড়া খেলে। তুমিও বিয়ের আগে আমাকে কতদিন পকোড়া খেতে দাওনি। এমনি সময়ও যখনই খেতাম তখনও চিৎকার করতে। এখানে এসেও তো তাই অবস্থা। আহারে, আমার মেয়েটা শীতে পকোড়া খেতে এত ভালোবাসে, আর শ্বশুর বাড়িতে আসার পরে পকোড়া খাওয়াটাই ছেড়ে দিল। না, আজকে আমি ওকে পকোড়া খাওয়াবো। এই শোন, আজকে আমি তোদের বাড়িতে এসেছি, আর আজকে আমাকে তোর পছন্দ মতো কোনো একটা পকোড়া ভালো করে বানিয়ে খাওয়াতো। কি দরকার বলো তো? আমি তো পকোড়া খাওয়াই ভুলে গেছি। তুমি শুধু শুধু কেন আমাকে আবার মনে করাচ্ছ? বেশি পাকা পাকা কথা না বলে যেটা বলছি কর। চুপচাপ যা, আর আমার জন্য ভালো করে পকোড়া বানিয়ে নিয়ে আয়। যাওয়ার আগে তোর শাশুড়ি মাকে ডেকে দিয়ে যাবি তো। একা একা বসে থাকার থেকে দুই বেয়ার মিলে একটু গল্প করে নেব। প্রিয়াঙ্কা এবং তার মায়ের কথোপকথন শুনে মালাদেবী ছুটে ছুটে রান্নাঘরে চলে যায়। সে তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে আমচুর পাউডারের কৌটো খালি করে তার মধ্যে লঙ্কার গুঁড়ো ঢেলে দেয়। কিছু না জেনেই প্রিয়াঙ্কা সেই লঙ্কার গুঁড়োটা দিয়েই ভালো করে ময়দা মেখে পকোড়া বানিয়ে ফেলে। প্রিয়াঙ্কার মায়ের ঝাল খাবার থেকে অ্যালার্জি আছে। ঝাল কিছু খাবার খেলে তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মাথা ঘুরে বমি পায় এবং আরো অনেক রকমের অসুবিধা হয়। এই সমস্ত কিছু জেনেও মালাদেবী প্রিয়াঙ্কাকে ঝাল পকোড়া বানাতে বাধ্য করে। নিজের হাতে নিজের মায়ের ক্ষতি করে তারপর বুঝতে পারবে পকোড়া খাওয়াটা কতটা খারাপ, আর তারপর সবার সামনে আমাদেরকে খারাপ না করেই নিজে নিজেই পকোড়া খাওয়া বন্ধ করে দেবে। হ্যাঁ, এই কথা ভেবে মালাদেবী মনে মনে খুবই খুশি হতে থাকে। কিন্তু কুসুম দেবীর অবস্থা অতিরিক্ত খারাপ হয়ে যায়। এর ফলে প্রিয়াঙ্কা বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে। এত কিছুর পরও মালাদেবী প্রিয়াঙ্কাকে অপমান করতে থাকে। অনেকবার বলেছিলাম এভাবে পকোড়া পকোড়া করো না। দেখলে তো কি হলো? নিজের আনন্দের জন্য কিভাবে নিজের মাটাকে তুমি মৃত্যুর দিকে ঠেলে দিলে। দেখেছো একবার? ছি বৌমা, ছি। বন্ধ করো মা, এবার তোমার এই নাটকটা বন্ধ করো। নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুমি কিভাবে প্রিয়াঙ্কার মায়ের ক্ষতি করলে সেটা তুমি নিজে ভাবো। তুমি এসব কি বলছো? উনি আমার মায়ের ক্ষতি করেছেন মানে? পকোড়ায় কিভাবে লঙ্কা মেশানো হলো এটা জানার জন্য আমি রান্নাঘরে একটু এদিক ওদিক চোখ লাগাতেই দেখি আমচুর পাউডার ডাস্টবিনের ভেতরে পড়ে আছে। তখনই আমার সন্দেহ হলো আমচুর পাউডার ডাস্টবিনে পড়ে থাকলে ওটার কৌটোতে তাহলে কি রাখা আছে। গিয়ে দেখি ওখানে লঙ্কার গুঁড়ো রাখা। তুমি আর মা ছাড়া এই বাড়িতে সেই মুহূর্তে কেউ ছিল না, তাই আমার বুঝতে বাকি থাকে না যে এটা কে করেছে। সবাই সমস্ত ঘটনা জেনে গেলে মালাদেবী প্রচন্ড লজ্জায় পড়ে যায়। সে সবার কাছে নিজের ভুল স্বীকার করে। কুসুম দেবীও কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যায়। তবে এই ঘটনার বেশ ভালো মতো প্রিয়াঙ্কার উপর প্রভাব পড়ে। সেই ঘটনার জন্য কিছুতেই তার শাশুড়ি মাকে পুরোপুরি ক্ষমা করতে পারে না। আর সেই সাথে শীতকালে অতিরিক্ত পকোড়া খাওয়ার অভ্যাসও প্রিয়াঙ্কার অনেকটাই কমে যায়। অরুণা, কণিকা, প্রিয়া এবং রিয়া 4 বোন ছিল। তাদের বয়স যথাক্রমে 22, 15, 11 এবং 7 বছর ছিল। তাদের বড় বোন অরুণা অনেক ছোট বয়স থেকে তার বাকি 3 বোনের মা হয়ে উঠেছিল। তারা আর্থিক দিক থেকে অতটা সচ্ছল না হলেও অরুণা কখনো তার বাকি 3 বোনকে অভুক্ত থেকে ঘুমাতে দেয় না। সে যতটা পারে চেষ্টা করে তার 3 বোনকে সবসময় হাসি খুশি রাখতে, আর তাদেরকে কড়া শাসনে রাখতেও অরুণার বিন্দুমাত্র ভুল হয় না। আজ আমার কাজ থেকে ফিরতে একটু দেরি হবে। তোরা কিন্তু কেউ আমার অনুমতি ছাড়া ঘরের বাইরে বেরোবি না বলে দিলাম। আমি যদি বাড়িতে এসে জানতে পেরেছি এমন কিছু হয়েছে তাহলে আমি খুব বকবো। তুই কখনো আমাদেরকে একা বেরোতে দিস না কেন? তুই যখন আমার বয়সী ছিলিস তখন তো তুই একা একা কত জায়গায় বেরিয়ে যেতিস। তখন বের হতে হতো কারণ আমাকে তোদের জন্য খাবার জোগাড় করতে হতো। এখনো আমাকে সেই জন্যই বের হতে হয়। কিন্তু তোদের তো এরকম কোনো বাধ্যকতা নেই, তাহলে তোদের বাড়িতে থাকতে কি অসুবিধা? কিন্তু আমার তো বাইরে যেতে ইচ্ছা করে। তোর সাথে বেরোলে তুই সবসময় নিজের পছন্দ মতো জায়গায় আমাদেরকে নিয়ে যাস। আমি যেখানে নিয়ে যেতে বলি সেই দিকগুলোতে তুই তো নিয়েই যাস না। আমি তোদের জন্য দিনরাত এত খেটে টাকা রোজগার করার চেষ্টা করি, কখনো তো আমাকে একবারও ধন্যবাদ দিস না। আমি তোদের জন্য যে ভালো কাজগুলো করি সেগুলো বোধহয় তোদের চোখেও পড়ে না। এত বেশি কথা বলছে তো বলুক, আমি আজকে বাইরে বেরোবই। সবসময় ওর কথা কেন শুনতে হবে? ও কি আমার মা নাকি? এরকম ভাবে 2 বোনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কথোপকথন চলার পর অরুণা নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে। অরুণা বেরোনোর কিছুক্ষণ পরেই কণিকা ঠিক করে সে আজ তার 2 বোনকে নিয়ে বাইরে ঘুরতে বেরোবে। যেমন ভাবা তেমনই কাজ।
একদিকে অরুণা তার বোনেদের জন্য অক্লান্ত পরিশ্রম করতে থাকে, আর অন্যদিকে কণিকা এবং তার দুই বোন অরুণার কথায় পাত্তা না দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। তারা তিনজনে একা একা বেশ মজা করে ঘুরে বেড়ায়, আর অরুণা বাড়ি ফেরার আগেই তারা বাড়ি ফিরে আসে। এভাবেই প্রায় প্রত্যেক দিন চলতে থাকে। একদিন কণিকা এবং তার দুই বোন বাইরে ঘুরে বেড়াচ্ছে, এমন সময় একজন লোক তাদের সঙ্গে কথা বলার জন্য সেখানে আসে। এই, তুমি অরুণার বোন না? তোমার নাম কণিকা তো? তোমাকে একেবারে তোমার মায়ের মতো দেখতে হয়েছে। তুমি কি আমাকে চিনতে পারছো? না আঙ্কেল, আমি তোমাকে চিনতে পারছি না। তুমি আমাকে কিভাবে চিনলে সেটাও তো বুঝতে পারছি না আমি। আমার সাথে চলো, আমি তোমাদের বলছি আমি তোমাদের কিভাবে চিনলাম। শুধু তোমাদের বোনকেই নয়, আমি তোমার বাবা, মা, ঠাকুমা সবাইকেই চিনি। তোমার বাবা তো আমার ছোটবেলার বন্ধু ছিল। আমার তো বাবার কথা তেমন ভাবে মনে নেই। দিদি ভাইও বাবা মায়ের ব্যাপারে সেরকম কিছু গল্প আমাদেরকে বলেনি। তুমি আমাকে বলবে বাবা মায়ের ব্যাপারে? হ্যাঁ বলবো তো। তার আগে তোমরা চলো আমার সাথে, তোমাদের কিছু একটা খাবার কিনে দিই। তোমরা চিকেন নাগেটস ভালোবাসো তো? আমরা তো মাঝে মাঝে মাংসের ঝোল খেয়েছি, কিন্তু চিকেন নাগেট বলে তো কোনোদিনও কোনো কিছু খাইনি। তবে আমি আর আমার বোনেরা আমরা তিনজনেই চিকেন খেতে খুব ভালোবাসি। তুমি সত্যি আমাদেরকে চিকেন খাওয়াবে? হ্যাঁ চলো চলো, খাওয়াচ্ছি। এই বলে বিকাশ বাবু কণিকা, প্রিয়া এবং রিয়াকে নিজের সঙ্গে নিয়ে যেতে যাবে, এমন সময় অরুণা সেখানে চলে আসে। কণিকাকে বিকাশ বাবুর সঙ্গে কথা বলতে দেখে অরুণা প্রচন্ড রেগে যায়। সে রাস্তার মধ্যে সবার সামনে কণিকার গালে ঠাস করে একটা চড় মারে। এই ঘটনার ফলে কণিকার রাগে ফুঁসতে থাকে। তোর এত বড় সাহস যে আমি বারণ করা সত্ত্বেও তোরা বাইরে বেরিয়েছিস, আবার অচেনা অজানা লোকেদের সাথে কথাও বলছিস। এই শিখিয়েছি আমি তোদেরকে এতদিন ধরে। এই আঙ্কেলটা মোটেই অচেনা নয়। এই আঙ্কেলটা তো আমাদের সবাইকে চেনে। যদি না চিনতো তাহলে বললো কি করে আমাকে মায়ের মতো দেখতে? তুই গরিব বলে আমাদের তো কখনো চিকেন নাগেটসও খাওয়াসনি, কিন্তু এই আঙ্কেলটা আমাদেরকে চিকেন নাগেটস খাওয়াবে বলেছে। অরুণা কণিকার কথায় কোনো উত্তর না দিয়ে তার তিন বোনকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। কণিকা, প্রিয়া, রিয়া কিছুই বুঝে উঠতে পারে না অরুণা এমন ভাবে কেন ব্যবহার করেছে। একদিকে তারা তাদের দিদির ব্যবহারে অসন্তুষ্ট হয়ে মুখ গোমড়া করে বসে থাকে, অন্যদিকে অরুণা বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য তার এবং তার বোনেদের ব্যাগ গোছাতে শুরু করে। অরুণাকে এরকম সব জিনিসপত্র গুছিয়ে নিতে দেখে কণিকা এবং তার বাকি দুই বোন প্রচন্ড অবাক হয়। কণিকা বারবার অরুণাকে তার ব্যাগ গোছানোর কারণ জিজ্ঞাসা করতে থাকে। তোর কথা মতো আমরা আমাদের বাড়ি থেকে চলে যাব কেন? তোর যখন যেটা ইচ্ছা হয় তুই আমাদেরকে দিয়ে সেটাই করাস। আমি আজকে তোর কথা কিছুতেই শুনবো না। আমি এই বাড়িতে এতদিন থেকেছি, এরপরেও আমি এই বাড়িতেই থাকবো। প্রয়োজন হলে আমি লোকের বাড়িতে কাজ করে নেব, কিন্তু আমি তোর সাথে কোথাও যাব না। আমরা যদি আর একটু এই বাড়িতে থাকি তাহলে তুইও আর কোনোদিনও কাউকে দেখতে পারবি না। এটা তুই মিলিয়ে নিস। কেন এমন কেন হবে? আমি তো এই বাড়িতেই থাকবো, অথচ তোদেরকে দেখতে পাবো না। কি বলছিস বলতো? আমি তোর কথা বুঝতে পারছি না দিদি। অরুণা এক এক করে আজ থেকে প্রায় 7-8 বছর আগে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার কথা বলতে থাকে। তখন অরুণার বয়স ছিল 14 বছর আর কণিকা ছিল মাত্র 8 বছরের। অরুণা এবং কণিকার মা তাদের ছোট বোন রিয়া হওয়ার পরেই মারা যায়, আর তারপর থেকে অরুণাই তাদের গোটা পরিবারকে সামলে রেখেছে। এরই মধ্যে হঠাৎই একদিন বিকাশবাবু অরুণাদের বাড়িতে আসে। বিকাশবাবু অরুণাদের এক অনেক দূর সম্পর্কের আত্মীয় ছিল। দেখো সুবল, তোমার স্ত্রী এত অল্প বয়সে মারা গেল, তুমি সেরকম কোনো কাজ বাজ করো না। এই 4-4টে মেয়ের খেয়াল রাখবে কিভাবে? এক একটা মেয়েকে বিয়ে দিতে কত টাকা খরচ হয় জানো তো? সবই তো জানি, কিন্তু করবোটা কি? মেয়েগুলো যখন আমার, তখন তো আমাকেই দেখতে হবে। আমি ঠিক সামলে নেব, আপনাকে এই বিষয়ে বেশি মাথা ঘামাতে হবে না। তোমার মেজো মেয়ে কণিকা, তাকে তো একদম তোমার স্ত্রীর মতোই দেখতে হয়েছে। আমি ওকে আমার সাথে রাখতে চাই। ও সাথে থাকলে আমার মনে হবে আমার বোন আমার সাথে আছে। আর এমনিতেও তো আমার স্ত্রীর কোনো সন্তান নেই, কণিকাকে পেলেও খুব খুশিই হবে। আপনি তো আপনার বোন পেয়ে যাবেন, আর আপনার স্ত্রী তার মেয়েও পেয়ে যাবে, কিন্তু আমার মেয়ে যখন আমার কোল ছাড়া হবে তখন আমি কি পাবো শুনি? তুমি যত টাকা চাইবে তত টাকা পাবে। আমি শুধু শুধু খালি হাতে তোমার কাছ থেকে তোমার মেয়েকে চাইছি না, বুঝেছো? এই কথা শুনে সুবলের চোখ মুখ লালসায় ভরে ওঠে। সে সত্যি সত্যি তার মেজো মেয়ে কণিকাকে 1 লক্ষ টাকার বিনিময়ে তাদের এক দূর সম্পর্কের আত্মীয়র হাতে তুলে দিতে রাজি হয়। সমস্ত ঘটনা বাইরে থেকে শুনে অরুণা প্রচন্ড ভয় পেয়ে যায়। সে কোনোভাবেই নিজের বোনকে কাছছাড়া করতে চায় না, আর সেই কারণেই সে তার বাবার সাথে এই বিষয়ে কথা বলার জন্য আসে। আমি একেবারেই বোনকে আমার কাছ থেকে যেতে দেব না। ওরা আমার বোনকে নিয়ে চলে গেলে আমি থাকতে পারবো না, আর ওরা তো ভালো লোক না।
তুই কিভাবে জানলি ওরা ভালো লোক না? এইটুকু বয়সে কি অনেক কিছু শিখে গেছিস তাই ভেবেছিস? ভালো লোক যদি হতো তাহলে নিজের মেয়ে বানানোর জন্য বোনকে টাকা দিয়ে কিনতে চাইতো না। তুমি কি আমাদের টাকা দিয়ে কিনে এনেছিলে বলো? একদম বাড়াবাড়ি করবি না। আমি তোর বাবা নাকি তুই আমার বাবা? আমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে কণিকা বিকাশ বাবুর সাথেই থাকবে তখন সেটাই হবে। আমার কথার পরে আমি আর কারোর কথা শুনতে রাজি নই, বুঝেছিস? অরুণা তার বাবার কাছে হাত জোড় করে অনেক কান্নাকাটি করে, অনেক কাকুতি মিনতি করে, কিন্তু সুবল তার কোনো কথাই শোনে না। বাবা রাজি হচ্ছে না দেখে অরুণা রাত্রিবেলা চুপি চুপি তার 3 বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সেই 14 বছর বয়স থেকে অরুণা নিজে লোকের বাড়িতে কাজ করে হলেও তার 3 বোনকে একদম রাজকুমারীর মতো করে বড় করে। আর আজ আবার এত বছর পরে বিকাশবাবু কণিকাকে দেখতে পেয়ে তাকে ভুলভাল বুঝিয়ে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছিল। এই কথা অরুণা তার বাকি 3 বোনকে বলার পরেই তারা 3 জনে খুবই ভয় পেয়ে যায়। কিন্তু ওরা আমাকে কেন নিতে চাইছে? শুধুমাত্র আমাকে মায়ের মতো দেখতে বলে? এরকমও হয়? আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি। সত্যি বলছি, আমিও জানি না কিসের জন্য ওরা তোকে নিয়ে যেতে চায়। শুধু মেয়ে বানিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ কখনো কাউকে 1 লক্ষ টাকা দেয়? আমি সবসময় ওদের ভয়ে তোদেরকে ঘরের বাইরে বেরোতে দিতাম না। আমার খুব ভয় করছে দিদি। আমি সত্যি বুঝতে পারিনি তুই এই জন্য আমাদেরকে সবসময় ঘরে থাকতে বলতিস। তুই আমাদের জন্য এত কষ্ট করিস, নিজে না খেয়ে থেকেও আমাদেরকে পছন্দের খাবার খাওয়াস, তবু আমি তোর কথা অমান্য করলাম। এটা ভেবেই আমার নিজের উপর রাগ হচ্ছে। এখন আর এসব ভাবতে হবে না, চুপচাপ নিজের ব্যাগটা গুছিয়ে নে, তারপরে প্রিয়া রিয়ার ব্যাগটাও গুছিয়ে দিবি। এইভাবেই তারা ব্যাগ গোছাতে থাকে। এই 7-8 বছর অরুণা অনেক দারিদ্র্যের মধ্যে থেকেও তার 3 বোনকে নিয়ে বেশ খুশিতে দিন কাটিয়েছে। কিন্তু আজ আবার সেই পুরানো ভয় তার মনের মধ্যে কোথায় যেন চেপে বসেছে। সে কিছুতেই তার বোন কণিকাকে নিজের চোখের সামনে থেকে যেতে দিতে চায় না। তারা সবাই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে নেয়। রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে তারা রেল স্টেশন পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়েও শেষ রক্ষা হয় না। বিকাশবাবু এবং অরুণা কণিকার বাবা সুবল এবং তাদের আরো বেশ কিছু লোকজন সেখানে চলে আসে। কণিকাকে এক্ষুনি বিকাশ বাবুর হাতে তুলে দে। অনেকদিন ধরে তো নাটক সহ্য করছি, আর কিন্তু আমার ভালো লাগছে না। এক্ষুনি কণিকাকে পাঠিয়ে দে। তুই তোর বোনকে আমার কাছে পাঠিয়ে দে বাবা, তোর যত টাকা লাগে আমি তোকে দেবো। তুই শুধু কণিকাকে আমার সাথে থাকতে দে, এরপর তোদের আর কোনো অভাব থাকবে না, কথা দিচ্ছি। আমার খুব ইচ্ছা করে নিজের বোনটাকে ফিরে পেতে, তাই ওকে ডাকছি। না, পাঠাবো না। তোমার যদি সত্যি তোমার বোনকে ফিরে পেতে এত ইচ্ছে করতো তাহলে তুমি আমাদের 4 জনকে একসাথে রাখতে চাইতে, তা তুমি করনি। আর তুমি কণিকাকে দত্তকও নিতে চাওনি, তুমি ওকে কিনতে চেয়েছো, এখনো তাই চাইছো। এটাকে ভালোবাসা বলে না তো? অনেকদিন ধরে তোদের নাটক সহ্য করছি, আর কিন্তু আমার ভালো লাগছে না। অনেকদিন ধরে তো ভিখারিদের মতো জীবন কাটালি, এখন আমি বলছি তুই যত টাকা চাইবি তোকে তত টাকাই দেবো। তুই তাও কণিকাকে আমার কাছে দিতে রাজি হচ্ছিস না কেন? সুখে থাকতে ভালো লাগে না? ভালো লাগে, কিন্তু আমার বোনেদেরকে সাথে নিয়ে, শুধু টাকা নিয়ে নয়। অরুণার সাথে বাকি সবার এইভাবে ঝামেলা হতে দেখে কণিকা এবং তার বাকি 2 বোন অরুণার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। অরুণা বারবার করে বিকাশবাবুকে জিজ্ঞাসা করতে থাকে সে কণিকাকে কেন নিতে চায়, কিন্তু বিকাশবাবু কিছুই বলতে রাজি হয় না। এই ঘটনাতে অরুণার মনের ভেতর আরো সন্দেহ জন্মায়। সে তার 3 বোনকে নিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু বিকাশবাবু এবং তার গুন্ডারা কিছুতেই সেখান থেকে সরে যায় না। আমি যদি তোদের বলি আমি কণিকাকে নিয়ে যেতে কেন চাইছি, তাহলে তোরা আমার সাথে কি ওকে যেতে দিবি? আগে তুমি বলো, আমি আগে শুনি, তারপর তোমার প্রশ্নের উত্তর দেব। আমার একটা ভাই আছে মুকেশ, সে তোর মাকে খুব ভালোবাসতো। তোর মায়ের সাথে তার বিয়েটা ভেঙে যাওয়ার পর থেকে সে একেবারে পাগল হয়ে গেছে। সারাদিন শুধু তোর মাকেই চারিদিকে খুঁজতে থাকে। তাই আমি ভেবেছিলাম কণিকাকে তার কাছে রেখে আসবো, পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ তৈরি করব। তারপরে ও যখন প্রাপ্তবয়স্ক হবে তখন আমার ভাইয়ের সাথে ওর বিয়ে দিয়ে দেবো। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? ওর সাথে ওর মায়ের বয়সে একজনের বিয়ে দেওয়ার জন্য তোমরা ওকে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছ? আমি কিছুতেই তোমাদের এই উদ্দেশ্য সফল হতে দেব না। মানুষ হয়ে তোমরা এতটা নিচে নামতে পারো সেটা আমি ভাবতেই পারছি না। ভাবতে পারছিস না কেন? তোর কাছে যেমন তোর বোন দামি, তেমন আমার কাছে আমার ভাই দামি। আর তাছাড়া আমি তো তোদের অঢেল সম্পত্তি দিয়ে তোর বোনকে চাইছি, কেন শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছিস? এইভাবে অরুণার সাথে বিকাশবাবুর বেশ ভালো রকমের ঝামেলা বেঁধে যায়। রেল স্টেশনে 3-4 জন মেয়েকে ঘিরে কয়েকজন গুন্ডা বদমাইশের এরকম ব্যবহার দেখে রেল পুলিশ সেখানে ছুটে আসে। অরুণা নির্দ্বিধায় কোন রকমের ভয় না পেয়ে সমস্ত কথা পুলিশকে জানায়। এরকম একটা জঘন্য অপরাধের কারণে পুলিশ সেই মুহূর্তেই সুবল এবং বিকাশবাবু দুজনকে ধরে নিয়ে যায়। অরুণা তার 3 বোনকে নিয়ে একেবারে অন্য রাজ্যে অন্য শহরে পাড়ি দেয়। সেখানে গিয়েও অরুণা একটা ছোটখাটো কাজ করে খুব কষ্ট করে তার 3 বোনকে মানুষের মতো মানুষ করে।
কণিকা অরুণাকে মাঝে মাঝে মা বলেই ডাকে, কারণ অরুণার জন্যই তার পুনর্জন্ম হওয়া সম্ভব হয়েছে।